আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পৃথিবী ও মহাকর্ষ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের যে মেইন টপিকসগুলো আছে সেখান থেকে আমি মাত্র 3টা টপিকস নিয়ে আলোচনা করব। বাকি টপিকসগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই টপিক্সের প্রথম শুরুতে হলো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষের পরিচয়, তারপর নিউটন মহাকর্ষের সূত্রের বিবৃতি, গাণিতিক প্রমাণ বা সেখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানগুলো আছে সেগুলো দেখাবো। তারপরে হলো অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা মহাকর্ষ অভিকর্ষ পরিচয় সম্পর্কে একটু ধারণা নেই যে মহাকর্ষ অভিকর্ষ কি। তো তার আগে আমি একটা উদাহরণস্বরূপ ব্যাখ্যা দিই, তারপর আমরা মহাকর্ষ অভিকর্ষের পরিচয়টা উদাহরণ থেকে জেনে নিব। তো মনে করো আমরা জানি যে মহাবিশ্বের মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র ও উপগ্রহ রয়েছে, এটা আমরা জানি। এর মধ্যে ধরো এই মহাবিশ্বের মধ্যে অসংখ্য গ্রহ উপগ্রহের মধ্যে মনে করো আমি একটা গ্রহ নিলাম। মনে করো এই একটা গ্রহ, এটা একটা গ্রহ। মনে করো এটার নাম দিতে পারি আমি বুধ। এই গ্রহটার নাম আমি বুধ দিলাম। আরেকটা গ্রহ নিতে পারি, এই আরেকটা গ্রহ নিলাম, এই গ্রহটার নাম দিতে পারি শনি। মনে করো এই আরেকটা গ্রহ নিলাম, 3টা গ্রহ নিলাম। এই গ্রহটার নাম দিলাম পৃথিবী অথবা মঙ্গল, যেটাতে আচ্ছা মঙ্গল দিলাম, মঙ্গল দিলাম। এখন দেখো এই একটা গ্রহের সাথে আরেকটা গ্রহ, যে এদের সাথে এর একটা আকর্ষণ বল আছে। বুধ ও মঙ্গলের মধ্যে একটা আকর্ষণ এবং শনি ও মঙ্গলের মধ্যে আকর্ষণ। এই যে একটা গ্রহ আরেকটা গ্রহকে কি করতেছে, নিজের দিকে আকর্ষণ করতেছে, আকর্ষণ করে। এভাবে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলা একটা আরেকটার কি করতে থাকে, আকর্ষণ করতে থাকে। মনে করো এখান থেকে আমি একটা নক্ষত্র নিলাম। মনে করো নক্ষত্র, আমরা জানি যে নক্ষত্র হলো সূর্য। যেমন এটা একটা সূর্য, এই নক্ষত্রটাকে কি নিলাম, সূর্য নিলাম। তাহলে দেখো এই সূর্য শনির মধ্যে দেখো এদের মধ্যে একটা কি করতেছে, আকর্ষণ বল আছে। মঙ্গলের সাথে এর একটা আকর্ষণ বল আছে, বুধের সাথে আকর্ষণ বল আছে। মহাবিশ্বের মধ্যে আরেকটা গ্রহ আমরা জানি, মনে করো পৃথিবী নিলাম। এটা হলো পৃথিবী। পৃথিবী, এই পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল আছে। মঙ্গল ও শনি গ্রহ যা আছে, চাঁদ সূর্য সবগুলোর কি আছে, একটা আকর্ষণ বল আছে। তো আমি যদি আরেকটা উপগ্রহ নেই, উপগ্রহটা হলো মনে করো চাঁদ নিলাম। এটা চাঁদ, এটা একটা উপগ্রহ। তাহলে চাঁদের সাথে পৃথিবীর আকর্ষণ, চাঁদের সাথে বুধের আকর্ষণ, চাঁদের সাথে শনির আকর্ষণ। এই যে সবগুলোর মধ্যে একে অপরের নিজের দিকে যে আকর্ষণ করতেছে, একটা বল দ্বারা আরেকটা কি করতেছে, আকর্ষণ করতেছে। এই যে মহাবিশ্বের মধ্যে প্রত্যেকটা বস্তুকণা দেখো একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। এই আকর্ষণটার নাম দিতে পারি আমরা মহাকর্ষ, বা এটার নাম হলো মহাকর্ষ। মহাকর্ষ কি, তাহলে আমরা বুঝতে পারছি যে মহাবিশ্বের মধ্যে যে প্রত্যেকটা বস্তুকণা একে অপরের নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। আবারও বলি, দেখো প্রত্যেকটা গ্রহ উপগ্রহগুলা যে প্রত্যেকটা কি নিজের দিকে আকর্ষণ করতেছে, আর এই আকর্ষণটার নাম হলো মহাকর্ষ। এখন দেখো এই যে বুধ একটা গ্রহ, শনি একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, চাঁদ একটা উপগ্রহ, এই সূর্য একটা, এটা হলো সূর্য, এটা হলো নক্ষত্র। তো বলতে পারো যে নক্ষত্র কি, গ্রহ কি, বা উপগ্রহ কি। অনেকের ধারণা যে নক্ষত্র কি, নক্ষত্র হলো যাদের নিজস্ব আলো আছে। তাহলে সূর্য একটা নক্ষত্র, কারণ তার নিজস্ব কি আছে, আলো আছে। গ্রহ কি, গ্রহ যারা এই নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, শনি, বুধ এগুলো কি করতেছে, ঘুরতে থাকে, এই জন্য তারা গ্রহ। আর চাঁদ একটা উপগ্রহ, কারণ কি, যারা এই নক্ষত্রকে যারা এই গ্রহকে কেন্দ্র করে ঘুরে, কারণ এই চাঁদটা কিন্তু এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এই জন্য চাঁদ একটা উপগ্রহ। তা আমরা বুঝতে পারছি যে এই মহাবিশ্বের মধ্যে মনে করো এটাকে যদি আমরা মহাবিশ্বের সাথে তুলনা করি, মহাবিশ্ব তার এত ছোট না, যাক ধরে নিলাম এটা একটা মহাবিশ্বের অংশ। তো এই অংশের মধ্যে প্রত্যেকটা বস্তুকণা যে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণটা হলো মহাকর্ষ। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে এই যে পৃথিবী, আমরা জানি পৃথিবীর মধ্যে তার একটা বস্তুকণার মধ্যে মনে করো পৃথিবীর একটু উপরে এই একটা মার্কার রাখলাম। এই মার্কার ও পৃথিবীর মধ্যবর্তী যে একটা আকর্ষণ, সেটার নাম দেওয়া হয়েছে অভিকর্ষ। তাহলে পৃথিবীর সাথে কোনো বস্তু যে আকর্ষণ, সেটাকে আমরা অভিকর্ষ বলি। যেমন মনে করো পৃথিবীর সাথে যদি শনির একটা
আকর্ষণ বা পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ, পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, সেটাকে আমরা অভিকর্ষ বলবো। বা পৃথিবীর একটু উপরে ধরো একটা বস্তু আছে, অ্যাম্বরের একটা বস্তু, এখানে অ্যাম্বরের একটা বস্তু রাখলাম, পৃথিবীর ভূপৃষ্ঠের একটু উপরে একটা বস্তু রাখলাম, এই বস্তুটার সাথে যে পৃথিবীর যে একটা আকর্ষণ, এই আকর্ষণটাকে আমরা কি বলতে পারি? অভিকর্ষ। এই আকর্ষণটাকে অভিকর্ষ বলতে পারি। এখন দেখো, এই যে পৃথিবী, সূর্য, মঙ্গল সব কিছু কিন্তু মহাবিশ্বের মধ্যে রয়েছে। তাই এই যে অভিকর্ষটা কিন্তু মহাকর্ষ, অভিকর্ষকে মহাকর্ষ বলা যায়। কারণ কি? কারণ হলো এই যে পৃথিবীর যে আকর্ষণ, এটার নাম দিচ্ছি আমরা অভিকর্ষ, কিন্তু এই অভিকর্ষটা কোথায় আছে? মহাবিশ্বের মধ্যে রয়েছে। তাই এই যে অভিকর্ষের আরেকটা বলতে পারি কি আমরা? মহাকর্ষ। তো সকল অভিকর্ষই কিন্তু মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। কারণ কি? প্রত্যেকটা বস্তুকণা এই মহাবিশ্বের মধ্যেই রয়েছে, এই জন্য প্রত্যেকটা বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ সেটাকে আমরা মহাকর্ষ বলি, কিন্তু পৃথিবীর সাথে কোনো বস্তু সেটাকে আমরা অভিকর্ষ বলতে পারি, আর এটাকে আবার মহাকর্ষ বলা হয়। এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণকে মহাকর্ষ বলে, আর অভিকর্ষ হলো পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর মধ্যবর্তী আকর্ষণকে অভিকর্ষ বলে। তা আশা করি তোমরা অভিকর্ষ ও মহাকর্ষ সম্পর্কে জানতে পেরেছো। তো এখন আমি নিউটনের মহাকর্ষ সূত্রের বিবৃতি ও প্রমাণটা নিয়ে আলোচনা করব। এবার দ্বিতীয় টপিকস হলো যে নিউটনের মহাকর্ষ সূত্রের বিবৃতি ও গাণিতিক প্রমাণ। এখন এটা আমরা গাণিতিক প্রমাণগুলো ব্যাখ্যা করব, এবং নিউটন যে মহাকর্ষ সূত্র সম্পর্কে যে বিবৃতিটা দিয়েছেন সেই বিবৃতি তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তা আমি এখানে না লিখে বিবৃতিটা মুখে মুখে বলতেছি, তারপর এটা থেকে আমি গাণিতিক প্রমাণ ব্যাখ্যা দেব। যে নিউটনের মহাকর্ষ যে সূত্রটা বলছেন তার বিবৃতি হলো যে, ধরো মনে করো একটা বস্তু, মহাবিশ্বের মধ্যে একটা বস্তু, আর একটা বস্তু, এই বস্তুকে কি করে? নিজের দিকে আকর্ষণ করতে থাকে, নিজের দিকে আকর্ষণ করে। তো আকর্ষণের বলটাকে যেহেতু আমরা জানি না যে কত নিউটন বল আকর্ষণ করে, এই জন্য এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং এটার সাথে এটার একটা নির্দিষ্ট মধ্যবর্তী দূরত্ব আছে, যে দূরত্বটা কত তাও জানি না, সেই জন্য কি মধ্যবর্তী দূরত্ব ডি দ্বারা প্রকাশ করলাম। আর এই বস্তুটার ভর আর এই বস্তুটার ভর, এদের ভর কত সেটাও জানি না, তাই এই জন্য আমি প্রথম বস্তুর ভর m1 দিলাম, দ্বিতীয় বস্তুর ভর m2 দিলাম। তো এই যে মহাবিশ্বের মধ্যে যে এদের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বল সম্পর্কে নিউটন যে সূত্রটা দিয়েছেন সেই সূত্রটা হলো যে, একটু মনোযোগ দাও, যে এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, এবং এরা সরল সংযোজক বরাবর ক্রিয়া করবে, মানে সরলরেখা বরাবর একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। এটা হলো নিউটনের সূত্রের বিবৃতি। তো আমি লিখে দিলাম না, এমনি মুখে বলে দিলাম। এখন তার এই সূত্র থেকে আমরা জানতে পারি যে, বলছি যে এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তু কণা, তো আমি একটা বস্তু এই আরেকটা বস্তু m1 ও m2 দুইটা বস্তু কণা নিলাম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি d এবং আকর্ষণ বল F হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে কি হয় দেখো। তো লেখো এখানে যে, মনে করি যে m1 ও m2 দুটি বস্তু কণা, m ও m2 দুটি বস্তু কণা। তো বস্তু কণা এরা পরস্পর কি F বলে নিজের দিকে আকর্ষণ করতেছে, F বলে আকর্ষণ করে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব d। ডি হলে যে মহাকর্ষের সূত্র অনুসারে আমরা কি পাই, তিনি যে সূত্রটা বিবৃতি দিয়েছেন সেই সূত্রের অনুসারে কি পাই দেখো, হলে সূত্রানুসারে, তো মহাকর্ষের সূত্রানুসারে যে আমরা কি পাই দেখো, আমি আবারও ওই সূত্রটা বলি, যে এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তু কণা একে অপরের নিজের দিকে আকর্ষণ করে।
এই আকর্ষণ বলের মান একটু মনোযোগ দেখো, তিনি বলছেন কি এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান হলো F। বস্তু কণাদ্বয়ের ভর m1 m2, বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল, এই গুণফল বলছে, মানে m1 ইন্টু m2। লিখতে পারি যে বস্তু দ্বয়ের কণাদ্বয়ের ভর, বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল m1 ইন্টু m2, গুণফলের এই হলো সমানুপাতিক। তাহলে তিনি প্রথম ধাপে বলছেন যে এদের আকর্ষণ বলটা হবে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এবং দ্বিতীয় ধাপে বলছে যে এবং আকর্ষণ বলটা হবে, এবং বলছে আকর্ষণ বল যে এদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, এই ব্যস্তানুপাতিক মানে ভাগ, এই ব্যস্তানুপাতিক। তাহলে দ্বিতীয় ধাপে বলছে যে এদের আকর্ষণ বলটা হবে মধ্যবর্তী দূরত্বের এই বর্গ দেওয়া আছে মানে স্কোয়ার, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তার সূত্র অনুসারে আমি এই দুইটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে 1 নং সমীকরণ হলো F ইকুয়াল টু m1 m2, দ্বিতীয় সমীকরণটা হলো F ইকুয়াল টু 1/d স্কয়ার, এটা 2 নং সমীকরণ। এবার দেখো আমি 1 নং ও 2 নং সমীকরণকে কি করব, একত্রিত করব। তো একত্রিত করলে কি পাই, তো 1 নং ও 2 নং সমীকরণ একত্র করে পাই। তো 1 নং ও 2 নং সমীকরণ যেহেতু এটাও F এটাও F, তাহলে এই সাইডের দুটোতে কি F আছে, তাহলে আমি F লিখে নিলাম। তারপরে সমানুপাতিক চিহ্ন আছে, এটা আর এটা দেখো, তো দুটোটা যদি গুণ অবস্থা করে তাহলে m1 m2 এর সাথে 1 গুণ হবে, তাহলে কি হবে, দুটোটা সমীকরণ একত্রিত করলে পাইতেছি m1 m2 আর নিচে হবে d স্কয়ার। তাহলে দুইটা সমীকরণকে একত্রিত করলে পাইতেছি কি F সমানুপাতিক m1 m2/d স্কয়ার, বা F এখানে সমানুপাতিক চিহ্ন আছে, এটাকে আমরা উঠিয়ে দিয়ে একটা ধ্রুবক ব্যবহার করব, সেটা হলো g। এই gটা হলো সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবক এখানে আমি জি ব্যবহার করার কারণ হলো যে এখানে যেহেতু মহাকর্ষের সূত্র, তাই মহাকর্ষের সূত্রের সাথে কি এই জিটাই ব্যবহার করা হয়েছে, আর জি একটা নির্দিষ্ট মান আছে। এই জন্য ধ্রুবক হিসেবে অনেকগুলো গাণিতিক রাশি আছে বা প্রতীক আছে, এক এক ক্ষেত্রে এক একটা ব্যবহার করা হয়। তো এই মহাকর্ষের যে সূত্রটা ওইটার মধ্যে এই জিটা ব্যবহার করা হয়েছে, এই জন্য এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা জি ব্যবহার করছি। এটা হলো একটা এই সমানুপাতিক ধ্রুবক। আর যা আছে যে m1 m2 d স্কয়ার d, তো আমরা সাইড নোট দিতে পারি যে জি হলো সমানুপাতিক ধ্রুবক, জি হলো সমানুপাতিক ধ্রুবক। এই জিটাকে মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়, এই জিটাকে মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়। এই জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, জিকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। মনে রাখতে হবে জি এর একটা মান আছে, জি এর মানটা হবে যেমন জি এর মান হবে যে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। জি এর হলো এটার মান, এই জির মানটা মনে রাখতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা হলো জি এর মান। এখন আমরা এই যে F সমান জি m1 m2/d স্কয়ার, এটাও হলো সাধারণত কি মহাকর্ষের সূত্রের গাণিতিক প্রমাণ, মানে এটা হলো কি গাণিতিক প্রমাণ, মানে F এর মান আমরা পেয়ে গেছি তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের সূত্র। তাহলে এটা হলো একটা সূত্র, এটা মনে রাখতে হবে মহাকর্ষের সূত্র। তাহলে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। এবার আমরা এই সূত্র থেকে যে মহাকর্ষীয় ধ্রুবক এই জি এর মানটা বের করব, এবং এই জি এর মান থেকে জি এর এককগুলো বের করে নিব। এখন আমরা যে মহাকর্ষীয় ধ্রুবক জি পেয়েছি, এই জি এর মান ও একক আমরা বের করব।
তাহলে জি এর মান ও এককগুলো বের করব। তো আমরা যে মহাকর্ষের যে সূত্রটা পেয়েছি সেই সূত্রটা হলো কি F ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কয়ার। এটা আমরা সূত্রটা কি এই যে নিউটনের মহাকর্ষের সূত্র থেকে এই সূত্রটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা এই যে জি এর মান নির্ণয় করব। তো জি এর মান যদি নির্ণয় করি তাহলে দেখো জি কিন্তু দেখো এখানে মনে মনে 1 আছে, এফ এর নিচে 1 আছে। তো জি m1 m2 সাথে গুণ অবস্থা আছে। তাহলে দেখো এফ এর সাথে কি হবে ডি স্কয়ারের গুণ হবে, তাহলে এফ ডি স্কয়ার। আর 1 এর সাথে জি m1 m2 কি হবে গুণ হবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে হইতেছে জি m1 m2। আর এফ এর সাথে ডি স্কয়ার গুণ করলে হবে এফ ডি স্কয়ার আর আর গুণ। তারপরে দেখো জির সাথে m1 m2 গুণ অবস্থায় আছে, সাইড পরিবর্তন করলে অবশ্যই এটা ভাগ হয়ে যায়, তোমরা জানো। তো আমি জি রেখে দিলাম, m2 m1 ও m2 কে ওই পাশে নিয়ে নিলাম, তাহলে এফ ডি স্কয়ার নিচে যাবে, তাহলে এফ ডি স্কয়ার বাই m1 m2। তাহলে দেখো আমরা জি এর মানটা পেয়ে গেছি, জি সমান সমান এফ ডি স্কয়ার m1 m2। এটা হলো জি এর তাৎপর্য বা সূত্র। এরপর এখান থেকে আমি এককটা কিভাবে বের করব, জি এর একক একক তো এককটা দেখো এই সূত্র থেকে আমরা জি এর একক যে সূত্র থেকে কিভাবে এককগুলো বের করি একটু লক্ষ্য করো, যে জি সমান সমান এফ, আমরা জানি এই অ্যাপটা হলো বল, এই অ্যাপটা হলো বল, তাহলে বলের একক হলো নিউটন, মনে রাখতে হবে বলের একক নিউটন। তার মানে এফ এর এককটা হলো কি, এই এফ এর একক হলো নিউটন, এন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলে নিউটন। এটা কি নিউটন, তাহলে বলের একক হলো নিউটন, এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি এই এফ এর জায়গায় লিখতে পারি এন। ডি হলো দূরত্ব, যে মধ্যবর্তী দূরত্ব আমরা ডি দ্বারা প্রকাশ করছি, এই ডি হলো দূরত্ব, আমরা জানি দূরত্বের একক হলো কি মিটার, তাহলে ডি সমান সমান এম হবে, মানে মিটার। দূরত্বের একক মিটার, তাহলে আমি ডির বদলে কি লিখতে পারি এম লিখতে পারি, ডির উপর স্কোয়ার এম এর উপরে তাই স্কোয়ার দিলাম। এম হলো প্রথম বস্তুর ভর আর এম টু হলো দ্বিতীয় বস্তুর ভর, তাহলে আমরা জানি ভরের একক হলো কেজি, ভরের একক হলো কেজি। তাহলে যেহেতু প্রথম বস্তুর ভর, তাহলে ভর এম দ্বারা আমরা প্রকাশ করি, তাই এই জন্য ভর একক হলো কেজি। তাহলে এই যে প্রথম এমন হলো প্রথম বস্তুর ভর, এমন হলো প্রথম বস্তুর ভর, তাহলে প্রথম বস্তুর ভর আমরা কেজি দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে m1 এর একক হলো কেজি ইন্টু m2 দ্বিতীয় বস্তুর ভর, তাহলে এটারও একক হলো কেজি। তাহলে কেজি কেজি গুণ করলে হবে কি কেজি স্কোয়ার, কেজি স্কোয়ার। তাহলে দেখো তাহলে উপরে যা আছে দেখো নিউটন মিটার স্কোয়ার, কেজির সাথে কেজি গুণ করলে হবে কি কেজি স্কোয়ার। এরপরে দেখো এই যে নিউটন মিটার স্কোয়ার আর নিচে আছে কি কেজি স্কোয়ার, এটাকে যদি আমরা গুণ অবস্থা করি তখন তার পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে, মানে ইনভার্স নিয়ে উঠবে। এটাকে আমি গুণ অবস্থা নিয়ে নিব, নিউটন মিটার স্কোয়ার, এই কেজিটাকে গুণ অবস্থায় নিব, যেহেতু ভাগ আছে এটাকে গুণ করে নিব, তাহলে গুণ করলে তার পাওয়ারটা হবে মাইনাস, মানে টুটা হবে কি মাইনাস, তার মানে কেজি মাইনাস টু। তাহলে দেখো যে আমাদের এককটা বের হয়েছে কি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তা আমরা যে মহাকর্ষীয় ধ্রুবকের যে একটা মান পাইছি তার শেষে আমি কিন্তু এই এককটা ব্যবহার করছি, এই এককটা এই জি এর মান থেকেই কি আসছে। তা আশা করি তোমরা কি এই জি এর এককটাও বুঝতে পারছো। এবার দেখো আমরা যে নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে দুইটা যে গাণিতিক রাশিমালা পেয়েছি, এটা একটু আবার দেখো যে প্রথম গাণিতিক রাশিমালা হলো এফ সমানুপাতিক m1 m2, দ্বিতীয় গাণিতিক রাশিমালা হলো এফ সমানুপাতিক 1/d স্কয়ার। এই দুইটা দ্বারা আমরা কি বুঝি একটু খেয়াল করো, আকর্ষণ বলের সাথে বস্তুদ্বয়ের ভরের গুণফল কি সমানুপাতিক, আকর্ষণ বলের সাথে বস্তুদ্বয়ের ভরের গুণফল হলো সমানুপাতিক। তার মানে হলো বস্তুদ্বয়ের ভর যদি আমি দ্বিগুণ করি, এই দুইটাকে যদি আমি দ্বিগুণ করি তাহলে তার আকর্ষণ বলটা হবে কি দ্বিগুণের সমানুপাতিক, তার মানে আকর্ষণ বলটা হবে দ্বিগুণ, মনে রাখতে হবে, কারণ বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তার মানে বস্তুদ্বয়ের ভর যদি বাড়ে এদের আকর্ষণ বলটাও কি বাড়বে। তার মানে এটা দ্বারা বুঝাইতেছে যে এদের কি বস্তুদ্বয়ের গড়ের গুণফল যত হবে আকর্ষণ বলটাও তত হবে, মানে এটাকে দ্বিগুণ করলে বলটাও আকর্ষণ বলটাও কি হবে দ্বিগুণ হবে, এবং 4 গুণ করলে আকর্ষণ বলটাও 4 গুণ হবে, তারপরে 6 গুণ করলে আকর্ষণ বলটাও 6 গুণ হবে।
দ্বিতীয় ধাপে দেখো এদের মধ্যবর্তী এবং 1/d², তার মানে দূরত্ব, এটা ব্যস্তানুপাতিক আছে। ব্যস্তানুপাতিক হলো দূরত্ব বাড়লে আকর্ষণ বলটা কি কমবে, অথবা দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়বে, এই জন্য এটাকে ব্যস্তানুপাতিক বলা হয়েছে। এবং মনে করো আমি যদি এদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করি, মধ্যবর্তী যদি দূরত্বকে দ্বিগুণ করি তাহলে আকর্ষণ বল কতটুকু কমবে? কারণ মনে করো যে এফ সমানুপাতিক 1/, আমি যদি দ্বিগুণ করি তাহলে 2², তাহলে কি হইতেছে এফ সমানুপাতিক 1/4, তাহলে আকর্ষণ বলটা কিন্তু এত কমবে যে 1/4। 3 গুণ করলে, দূরত্ব 3 গুণ করলে কত হইতেছে যে 9/1 হইতেছে, তাহলে কমে যাইতেছে, আকর্ষণ বল কি কমে যাইতেছে। এই জন্য দূরত্ব বৃদ্ধি করলে এদের মধ্যবর্তী আকর্ষণ কমে যাবে। এই জন্য বলছে এফ দূরত্ব মানে আকর্ষণ বলটা হবে দূরত্বের ব্যস্তানুপাতিক।